নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ভারতের অন্যতম স্বাধীনতাকামী নেতা ছিলেন, যিনি আপোষ আলোচনা ও দাবিদারি না করে সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করার অঙ্গীকার করেছিলেন। তিনি নেতাজি নামেই বিশেষভাবে অভিহিত হয়ে থাকেন। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্তর স্বাধীনতাকে ত্বরান্বিত করতে চেয়েছিলেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18ই আগস্ট সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান জাপান শাসিত ফর্মোসায় বর্তমান তাইওয়ানে বিধ্বস্ত হওয়ার পর আগুনে দগ্ধ হয়ে সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে। তবে এই তথ্য নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে মানুষের মনে। কিভাবে সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এখনও তা পরিষ্কার নয়, কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে নেতাজির জীবনের শেষ মুহূর্তগুলো জানা যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শেষ মুহূর্তগুলো ঠিক কেমন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর পূর্ব রণাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে ঠেকেছিল। সেই সময়েই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন, কিন্তু সেখান থেকে এগোনোর জন্য একটাও জাপানি বিমান ছিল না। অনেক চেষ্টার পরে একটা জাপানি বোমারু বিমানে জায়গা পেয়েছিলেন তিনি। বিমান ঘাঁটিতে তাকে বিদায় জানাতে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের যেসব সহকর্মী, তাদের সঙ্গে করমর্দন করে জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে কিছুটা লাফিয়েই বিমানের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে গিয়েছিলেন তিনি বিমানে ওঠার পরেই অন্যদের জয় হিন্দ অভিবাদন জানিয়ে তার এডিসি কর্নেল হাবিবুর রহমানও বিমানে উঠে গিয়েছিলেন। মিস্টার বসুর উপরে লেট টু রেস্ট নামের বইটির লেখক সিনিয়র সাংবাদিক আশিস রায় বলেছিলেন, ওই বিমানটিতে ক্রুসহ 14 জন ছিলেন। পাইলটের ঠিক পিছনেই নেতাজি বসেছিলেন। তার সামনে পেট্রোলের বড় বড় জেরিকেন রাখা হয়েছিল। নেতাজির পিছনেই ছিলেন কর্নেল হাবিবুর। বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজিকে সহ পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন। ঘটনা হলো, সহ পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্যে বেশ ছোট ছিল। এই কথাগুলি বলেছিলেন মিস্টার রায়। তার কথায় পাইলট আর লেফটেন্যান্ট জেনারেল শিদে ছাড়া বাকি সকলেই বিমানের মেঝেতেই বসেছিলেন। নেতাজিকে একটা ছোট কুশন দেওয়া হয়েছিল এবং কারো কাছেই তখন সিট বেল্ট ছিল না। ওই বোমারু বিমানের ভেতরে ভীষণ ঠান্ডা লাগছিল সবার। তখনকার দিনে যুদ্ধ বিমানে এয়ার কন্ডিশনার লাগানো থাকতো না। প্রত্যেক 1000 মিটার ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের তাপমাত্রা 6 ডিগ্রি করে কমে যেত। ঠান্ডা আটকাতে সুভাষচন্দ্র বসু তার এডিসি কর্নেল হাবিবুর রহমানের কাছ থেকে তার জ্যাকেটটি চেয়ে নিয়েছিলেন। দুপুর 2টো নাগাদ 35 মিনিটে বোমারু বিমানটি জমি ছেড়ে আকাশে উড়ে গিয়েছিল। বিমান দুর্ঘটনায় মিস্টার বসুর মৃত্যু হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখতে ভারতের গঠিত প্রথম সরকারি কমিটি ছিল শাহনওয়াজ কমিশন। এখানে সাক্ষী দেওয়ার সময় কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন যে বিমান তখনও বেশি উপরে ওঠেনি, বিমান ঘাঁটির চৌহদ্দির মধ্যেই ছিল। সেই সময়েই বিমানের সামনের দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে জেনেছিলাম বিমানের একটা প্রোপেলার ভেঙে নিচে পড়ে গেছে। বিমানটা নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পেছনের দিকে আগুন লেগে গিয়েছিল। বিমান ভেঙে পড়তেই নেতাজি আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম সামনের দিক দিয়ে বের হওয়ার জন্য, পেছনের দিকে যাওয়ার কোনো জায়গা ছিল না। সামনের দিকেও আগুন জ্বলছিল, তার মধ্যে দিয়েই তিনি বাইরে বেরিয়ে যান। কিন্তু তিনি যেখানে বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি জেরিকেন থেকে তেল বেরিয়ে তার কোট পুরো ভিজে গিয়েছিল। শাহনওয়াজ কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহকর্মী কর্নেল হাবিবুর রহমান। তিনি আরও বলেছিলেন, আমি বাইরে এসেই দেখি নেতাজি 10 মিটার দূরে দাঁড়িয়ে আছেন। পশ্চিমের দিকে তাকিয়েছিলেন তিনি। ততক্ষণে তার পোশাকে আগুন লেগে গেছে। আমি তার দিকে দৌড়ে গিয়ে অনেক চেষ্টার পরে তার বুশট বেল্টটা খুলতে পারলাম। তারপরে তাকে মাটিতে শুইয়ে দিই আমি। তার মাথার বাঁদিকে প্রায় 4 ইঞ্চি লম্বা একটা গভীর ক্ষত ছিল। একটি রুমাল দিয়ে ওই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলাম। তখন এই নেতাজি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার বেশি চোট লাগেনি তো? বলেছিলাম যে
না, আমি ঠিক আছি, জানিয়েছিলেন কর্নেল রহমান। উনি বলেছিলেন, মনে হচ্ছে আমি আর বাঁচব না। আমি ভরসা দিয়েছিলাম আল্লাহ আপনাকে বাঁচাবে। তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছে না। দেশে ফিরে গিয়ে সবাইকে জানিও যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। তারা যেন এই লড়াই জারি রাখে। ভারত নিশ্চয়ই একদিন স্বাধীন হবে। এভাবেই সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি। 10 মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। তাই সুভাষচন্দ্র আর বাকি আহতদের সেনাবাহিনীর একটি ট্রাকে করেই তাইহুকু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মিস্টার বসুকে প্রথম যে চিকিৎসক পরীক্ষা করেছিলেন তার নাম ছিল ডক্টর তানইয়াসি ইয়োশিমি। ডক্টর ইয়োশিমি বলেছিলেন যে গোড়ায় সব আহতদের একটা বড় ঘরে রাখা হয়েছিল, কিন্তু পরে মিস্টার বোস আর মিস্টার রহমানকে একটা অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহত অন্য জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল তখন, তাই ওদের দুজনকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। মিস্টার বসুর ভীষণ জল পিপাসা পেয়েছিল। তিনি জাপানি ভাষাতেই জল চাইছিলেন বারবার, মিজু মিজু করে। সেখানে যে নার্স ছিলেন, আমি তাকে বলি একটু জল দিতে। এর বর্ণনা করতে গিয়ে ডাক্তার ইয়োশিমি বলেছিলেন, 3টের সময়ে এক ভারী চেহারার মানুষকে সেনাবাহিনীর ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। তার মাথা, বুক, পিঠ, হাত পা, এমনকি তার হৃদযন্ত্রও সব সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছিল। তার চোখগুলো ফুলে গিয়েছিল। তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। জ্বর ছিল গায়ে প্রায় 102.2 ডিগ্রি। পালস রেট হয়ে গিয়েছিল প্রতি মিনিটে 120। তাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিটা ক্যাম্ফোরের 4টে এবং 2টো ডিজিটামাইন ইঞ্জেকশন দিয়েছিলাম। তারপরে ড্রিপ চালু করি। এছাড়া সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সালফানামাইড ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। কিন্তু আমি বুঝতেই পারছিলাম এত কিছুর পরেও বোস আর বেশিক্ষণ জীবিত থাকবেন না। হাসপাতালেই হাজির ছিলেন আরেক চিকিৎসক, ডাক্তার ইয়োশিও ইশি। তিনিও সুভাষচন্দ্র বসুর অবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। আহত দুজন 2টো আলাদা খাটে শুয়েছিলেন। একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে গিয়েছিল। একজন নার্স ডাক্তার ইয়োশিমিকে ডেকে বলেছিলেন, ডক্টর, ইনি ভারতের চন্দ্র বোস। রক্ত দিতে হবে ওনাকে। আমি শিরা খুঁজে পাচ্ছি না, প্লিজ একটু সাহায্য করুন আমাকে। যখন রক্ত দেওয়ার জন্য ডাক্তার ইয়োশিমি তার শিরায় সুচ ফোটালেন, কিছুটা রক্ত সুচ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। রক্তের রঙটি ছিল খুব গাঢ়। মৃত্যুর কিছুটা আগে থেকেই রক্তে অক্সিজেনের মাত্রা খুব কমে যেতে থাকে আর রক্তের রং পাল্টাতে থাকে। বেশ খানিকটা অবাকও হয়েছিলেন তিনি। পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল, কিন্তু সুভাষচন্দ্র বসুর মুখ থেকে একটা শব্দও বের হয়নি। 18 আগস্ট 1945 রাত প্রায় 9টার সময়ে সুভাষচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার আশিস রায়ের কথায় জাপানে মৃতদের ছবি তোলার প্রথা নেই, কিন্তু কর্নেল রহমান বলেছিলেন যে তিনি জেনে শুনেই সুভাষচন্দ্রের ছবি তুলতে দেননি, কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল। জাপানি সেনাবাহিনীর মেজর নাগাতোমোর কথা অনুযায়ী তার গোটা শরীরেই ব্যান্ডেজ বাঁধা ছিল। ওর পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয়েছিল। চারদিকে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছিল এবং সামনে কয়েকটা মোমবাতিও জ্বালানো হয়েছিল। 2 দিন পরে, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের 20 আগস্ট, তাইহুকু শ্মশানে সুভাষচন্দ্রের মরদেহকে দাহ করা হয়। 1945 খ্রিস্টাব্দের 23 আগস্ট জাপানি সংবাদ সংস্থা দোমেই সুভাষচন্দ্র এবং শিদেয়ার মৃত্যুর খবর ঘোষণা করে। 7ই সেপ্টেম্বর তারিখে জাপানি আধিকারিক লেফটেন্যান্ট তাতসুও হায়াশিদা সুভাষচন্দ্রের চিতাভস্ম টোকিওতে বয়ে নিয়ে যান এবং পরদিন সকালে তারা সেটা টোকিওর ভারতীয় স্বাধীনতা লীগের সভাপতি রামামূর্তির হাতে তুলে দেন। 14ই সেপ্টেম্বর তারিখে টোকিওতে সুভাষচন্দ্র বসুর এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং তার কয়েকদিন পর চিতাভস্মগুলো টোকিওর নিচিরেন বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের রেনকোজি মন্দিরের সন্ন্যাসীর কাছে জমা দেওয়া হয়। এখনও পর্যন্ত সেগুলো সেখানেই রাখা রয়েছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবিত থাকার কিছু উপকথা রয়েছে। এই উপকথাগুলির জন্য ভারতবাসী আজও মনে করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যেই জীবিত রয়েছেন। এই উপকথাগুলি নিয়ে আমি অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।